আমরা এর মধ্যে জেনেছি যে সেলুলার রেসপিরেশন বা সবাস শ্বসনকে মোটামুটিভাবে তিনটা পর্যায়ে ভাগ করা যায়। সেলুলার রেসপিরেশন আমরা তিনটা পর্যায় সম্পর্কে জেনেছি। এর মধ্যে প্রথমটা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস যার অর্থ হলো গ্লুকোজের ভাঙন বা ব্রেকিং ডাউন অব গ্লুকোজ। ব্রেকিং ডাউন অব গ্লুকোজ। এবং এই পর্যায়টি অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে, অক্সিজেন ছাড়াও হতে পারে। অক্সিজেন না থাকলে সেটা ফার্মেন্টেশনে চলে যায়। এ ব্যাপারে আমরা পরে আলোচনা করব। ফার্মেন্টেশন পর্যায়ে মানুষ ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং অন্যান্য জীব অ্যালকোহল বা ইথানল তৈরি করতে পারে। তবে যদি আমাদের অক্সিজেন থাকে, আমরা আসলে বেশিরভাগ পর্যায়ে ধরে নেব যে অক্সিজেন আছে, তো অক্সিজেনের উপস্থিতিতে আমরা পৌঁছাবো ক্রেবস সাইকেলে। ক্রেবস সাইকেল, একে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়, কারণ এই পর্যায়ের সাথে সাইট্রিক অ্যাসিড জড়িত, যেটা আমরা কমলালেবুতে পেয়ে থাকি, সেই সাইট্রিক অ্যাসিড। ক্রেবস সাইকেল থেকে আমরা যাব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমরা আগে সেলুলার রেসপিরেশনের ভিডিওতে জেনেছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অধিকাংশ এটিপি উৎপন্ন হয়। অবশ্যই কাঁচামাল এই পর্যায়ে উৎপন্ন হয় না, এগুলো আসে অন্যান্য পর্যায় থেকে। এই ভিডিওতে আমরা গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করব, শুধুমাত্র গ্লাইকোলাইসিস নিয়েই কথা বলবো। গ্লাইকোলাইসিসের ঠিক কী ঘটে তা জানাটা খুব চ্যালেঞ্জিং, কারণ আপনি এর বিস্তারিত তথ্যে আটকে পড়তে পারেন। আমি কিছুটা বিস্তারিত দেখাবো এবং এর মধ্যকার মেকানিজম বেশ জটিল, তবে আমি আসল ব্যাপারটা আপনাদের বোঝানোর চেষ্টা করব, একই সাথে একটু বিস্তারিতও দেখাবো। তার থেকে আপনারা মূল ব্যাপারটার একটা আইডিয়া পেতে পারেন। তো সেলুলার রেসপিরেশনের গ্লাইকোলাইসিস পর্যায়ে শুরু হয় গ্লুকোজ দিয়ে। আমরা গ্লুকোজের ফর্মুলা জানি, এটা হলো C6H12O6। আমি পুরো গঠনটাই আঁকতে পারতাম, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগতো। আমি শুরু করব কার্বন চেইন দিয়ে। এটা রিং আকারেও থাকতে পারে, কিন্তু আমি একই সারিতে 6টা কার্বন আঁকবো, একই চেইনে 6টা কার্বন। এখন এখানে আমরা জানবো গ্লাইকোলাইসিসের দুইটা গুরুত্বপূর্ণ ধাপ আছে। একটা হলো বিনিয়োগ ধাপ বা ইনভেস্টমেন্ট ফেজ। এই ধাপে দুইটা এটিপি প্রয়োজন পড়ে, দুইটা এটিপি ব্যবহার করে এই ধাপে। তো এখানে দুইটা এটিপি লাগবে। আমরা জানি যে সেলুলার রেসপিরেশন বা সবাস শ্বসনের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়, কিন্তু শুরুতে আমাদের দুইটা এটিপি ব্যবহার করতে হবে। তো আমি এই দুইটা এটিপি ব্যবহার করব গ্লুকোজকে দুইটা 3 কার্বন যৌগে ভাঙতে। 3 কার্বন যৌগে ভাঙতে এখানে ফসফেট গ্রুপও থাকবে। এই ফসফেট গ্রুপগুলো আসবে ওই এটিপি থেকে। তো আমরা ফসফেট গ্রুপও পাচ্ছি। একে বলা হয়, এর বিভিন্ন নাম রয়েছে, যেমন পিগ্যাল, যার পুরো নাম হলো ফসফোগ্লিসারল ডিহাইড। ফসফোগ্লিসারল ডিহাইড, বানানে একটু ভুল থাকতে পারে। এই ব্যাপারটা এতটা গুরুত্বপূর্ণ না। যেটা জানতে হবে তা হলো প্রথম ধাপে আমরা দুইটা এটিপি ব্যবহার করি। এই কারণেই ব্যবসার ভাষায় আমি একে বলেছি ইনভেস্টমেন্ট ফেজ বা বিনিয়োগ ধাপ। ব্যবসার সাথে তুলনা করলে বলা যায় ইনভেস্টমেন্ট ফেজ। তারপর এই দুইটা পিগ্যাল অণু পে অফ ফেজে যাবে। পে অফ ফেজে এরা প্রত্যেকে পরিণত হবে পাইরুভেটে। পাইরুভেটে পরিণত হবে। এটাও আরেকটা 3 কার্বন অণু পুনরায় গঠিত। পাইরুভেটের প্রক্রিয়াটা হলো, পাইরুভেট লিখে নেই এখানে নীল রঙে, একে পাইরুবিক অ্যাসিডও বলা হয়, একই কথা। এটাই গ্লাইকোলাইসিসের শেষ উৎপাদক বা এন্ড প্রোডাক্ট, একই জিনিস। ইনভেস্টমেন্ট ফেজে আমরা গ্লুকোজ দিয়ে শুরু করি, সেখান থেকে আমরা পাই ফসফোগ্লিসারল ডিহাইড। গ্লুকোজ ভাঙে এবং সে সাথে আমরা এই ফসফেটও পাই। এদের প্রত্যেকেই আবার আলাদা আলাদাভাবে পে অফ ফেজে যায়। ফলে আমরা প্রতি অণু গ্লুকোজের জন্য 2 অণু করে পাইরুভেট পাই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, পে অফ ফেজে কি পে অফ করা হয় বা কি পরিশোধ করা হয়? তো পে অফে আমরা পাই এই, আচ্ছা এখানে পে অফ ফেজ কথাটা লিখি, আমি এখানে পে অফ ফেজ লিখি। আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য দুঃখিত, আমার এটা করতে হয়েছে কারণ আমি কিছু ডায়াগ্রাম দেখাবো যা উইকিপিডিয়া থেকে কপি করেছি এবং সেখানে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, তাই এই ভিডিওতে সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হলো। তবে আমার নিজের মনে হয় কালো ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো। তো এই হলো আমাদের পে অফ ফেজ। তো আমরা যখন
ফসফোগ্লিসারালডিহাইড থেকে এই পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিডে যাই, তখন আমরা দুইটা জিনিস উৎপন্ন করি, কিংবা বলা যায় আসলে তিনটা জিনিস উৎপন্ন করি। আমরা এই প্রত্যেকটা পিগাল থেকে পাইরুভেট উৎপন্ন হবার পথে আমরা 2 অণু এটিপি পাই। আমরা এখানে 2 অণু এটিপি পাই, আর আমরা এইখানে 2 অণু এটিপি পাই, এবং এর প্রত্যেকটা থেকে আমরা পাই NADH। NADH গাঢ় রং হলে ভালো হতো, NADH। আমরা অবশ্যই পুরো অণুটা আকাশ থেকে পাই না, আমরা একটা কাঁচামাল দিয়ে শুরু করি, আর সেই কাঁচামালটা হলো NAD+। আমরা NAD+ দিয়ে শুরু করি। আমরা এর সাথে একটা হাইড্রোজেন যোগ করি, একে বিজারিত করি। আপনাদের হয়তো মনে আছে, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম এক অণু হাইড্রোজেন যুক্ত হওয়াকে বিজারণ বলে। তো NAD+ বিজারিত হয়ে NADH এ পরিণত হয়। পরবর্তীতে NADH ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি উৎপন্ন করার কাজে ব্যবহৃত হয়। তো এখানে বোঝার সবচেয়ে বড় ব্যাপারটা হলো, যদি আমি গ্লাইকোলাইসিসের পুরো বিক্রিয়াটা লিখি, আমরা গ্লুকোজ দিয়ে শুরু করি, সঙ্গে লাগবে কিছু NAD+। প্রতি অণু গ্লুকোজের জন্য আমাদের 2 অণু করে NAD+ প্রয়োজন। এর সঙ্গে বিক্রিয়া শুরু করার জন্য আমাদের লাগবে 2 অণু এটিপি। শুরু করার জন্য যা যা লাগে আমি তার সবই লিখে ফেলছি এখানে। আর এর সঙ্গে আমাদের লাগবে, এগুলো আগে এটিপি ছিল, তারপর গ্লাইকোলাইসিস সংগঠিত হওয়ার পর এগুলো এটিপি হয়েছে, তো আমি লিখছি +4 ADPs। আর গ্লাইকোলাইসিস হবার পর গ্লাইকোলাইসিস, এখানে আরও লিখতে হবে এটা হবে AD। আচ্ছা, এই অংশটা আমি আবার নতুন করে লিখি, 4 ADPs। এর সাথে আমাদের লাগবে 2টা ফসফেট গ্রুপ, না আমাদের লাগবে 4টা ফসফেট গ্রুপ, 4টা। কখনো এদের এভাবে লেখা হয়, আচ্ছা এটাকে এভাবে লিখি, 4টা ফসফেট গ্রুপ। এখন গ্লাইকোলাইসিস সংঘটিত হবার পর আমরা পাই 2 অণু পাইরুভেট, আর তার সঙ্গে পাই 2 অণু NADH। এই NAD বিজারিত হয়ে, মানে এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে, বিজারণ মানে হলো একটা ইলেকট্রন যুক্ত হওয়া, তবে জীববিজ্ঞানে আমরা বলবো হাইড্রোজেন যুক্ত হওয়া, কারণ হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ নয়। ফলে আমরা এই ইলেকট্রনটা পাই বা এই ইলেকট্রনটা যুক্ত হয়। তো এই 2 অণু NADH যোগ এই 2 অণু ATP ইনভেস্টমেন্ট ফেজে ব্যবহৃত হয়। তো এই 2 অণু ব্যবহারের পর পড়ে থাকে 2 অণু ADP, এবং তারপর এগুলো ATPতে পরিণত হয়। সুতরাং যোগ হবে 4 অণু ATP। আমার মনে হয় এখানে 4 অণু দরকার নেই, এখানে দরকার মোটমাট 2 অণু ফসফেট, কারণ 2 অণু ফসফেট আমরা এখান থেকে পাই। আমাদের সব মিলিয়ে এখানে 4টা হতে আরও 2টা ফসফেট গ্রুপ লাগবে। তো পুরো ব্যাপারটা হলো, আমরা শুরু করেছিলাম গ্লুকোজ দিয়ে, আর শেষে পেলাম 2 অণু পাইরুভেট। আমরা 2 অণু এটিপি ব্যবহার করে 4 অণু এটিপি পেলাম, তাহলে আমরা নেট পেলাম 2 অণু এটিপি। এটা এখানে বড় করে লিখি, আমি আবার বলছি, নেট এই প্রক্রিয়া থেকে আমরা পাই 2 অণু এটিপি, 2 অণু NADH, যারা প্রত্যেকে পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ব্যবহৃত হয়ে 3 অণু করে এটিপি উৎপন্ন করে। আমরা পাই 2 অণু NADH আর পাই 2 অণু পাইরুভেট, যেগুলো পরবর্তীতে পুনঃপ্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাসিটাইল-CoA-তে পরিণত হয়, যেটা ক্রেবস সাইকেলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তো এটাই হলো গ্লাইকোলাইসিসের ফলাফল। এখন যেহেতু আমরা প্রাথমিক ধারণাটা পেয়েছি, ভেতরকার মেকানিজমটা আমরা দেখতে পারি। এটা দেখতে একটু জটিল ও ভীতিকর মনে হতে পারে, কিন্তু আমি ব্যাপারটা নিয়েই এতক্ষণ কথা বলেছি। আমরা এখানে গ্লুকোজ দিয়ে শুরু করেছি, এটা একটা 6 চেইন, এটা বৃত্তাকারে দেখানো হয়েছে, 1 2 3 4 5 6 কার্বন। আমি এটাকে এভাবে লিখতে পারি, এতে ব্যাপারটা সহজ হবে। কয়েকটা ধাপের মধ্য দিয়ে যাব। আমি এখানে 1 অণু এটিপি ব্যবহার করেছিলাম, আমি কমলা রং দিয়ে এটিপির ব্যবহার দেখাবো। আমি এখানে 1 অণু এটিপি ব্যবহার করেছি, আমি এখানে আরেক এটিপি ব্যবহার করেছি। ঠিক যেমনটা আমি বলেছিলাম, এদের নাম এখানে কিছুটা আলাদা, তবে এখানে এটা হলো ফসফোগ্লিসারালডিহাইড, এটাকে এখানে বলছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এরা আসলে একই অণু,
আপনি তো দেখতেই পাচ্ছেন যেমনটা আমি আগে দেখিয়েছিলাম 1 2 3 কার্বন 1 2 3 কার্বন আর এটার সাথে ফসফেট গ্রুপটা আসলে থাকে অক্সিজেনের সাথে কিন্তু সহজে দেখানোর জন্য আমি ফসফেট গ্রুপ এভাবে আঁকছি আমি এটা এখানে দেখাতে পারি এটাই ছিল ফসফোগ্লিসারেলডিহাইড উপরে এখানে হলো প্রকৃত স্ট্রাকচার কিন্তু এই চিত্রটা সহজে ব্যাখ্যা করা যায় যাতে আপনি মূল ব্যাপারটা বুঝতে পারেন এখানে আসলে এরকম দুইটা আছে আপনি বলতে পারেন যে এই ভিন্ন ধরনের আইসোমার একে অন্যে পরিবর্তিত হয় কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আগে 2 অণু কার্বন ছিল এখন 3 অণু কার্বন হলো গ্লুকোজ ভেঙে গেছে আমরা এখন পে অফ পর্যায়ে যেতে প্রস্তুত নিশ্চয়ই মনে আছে এর মধ্যে আমাদের 2টা যৌগ ছিল এখানে 2টা যৌগ ছিল তাই আমরা এখানে লিখেছি গুণ 2 বা টাইমস 2 কারণ গ্লুকোজ ভেঙে এরকম 2টা অণু হয়েছে আবার এই 2 অণুর প্রত্যেকটা 3টা করে এটিপি উৎপন্ন করবে প্রত্যেক গ্লিসারেলডিহাইড 3 ফসফেট বা পিগ্যাল বা ফসফোগ্লিসারেলডিহাইড আমরা প্রক্রিয়াটা ভালো করে দেখি ঠিক আছে এখানে দেখি এখানে এটিপি পরিণত হচ্ছে 1 অণু এটিপিতে ফলে যোগ হচ্ছে 1 অণু এটিপি তারপর আমরা দেখি এখানে সেই একই ঘটনা ঘটছে পাইরুভেট তৈরির পথে তাহলে এখানে যোগ হবে আরও 1 অণু এটিপি তো প্রত্যেক পিগ্যাল বা ফসফোগ্লিসারেলডিহাইডের জন্য যেটা প্রস্তুত হবে এখানে প্রত্যেক ফসফোগ্লিসারেলডিহাইডের জন্য প্রস্তুত হবে আমরা পে অফ পর্যায়ে পেয়েছি 2 অণু এটিপি তো আমাদের এরকম 2টা আছে তাহলে 1 অণু গ্লুকোজে আমরা মোট পাচ্ছি 4 অণু এটিপি পে অফ পর্যায়ে তো পে অফ পর্যায়ে 4 অণু এটিপি পাই আর ইনভেস্টমেন্ট পর্যায়ে আমরা 1 2 অণু এটিপি ব্যবহার করেছি তো গ্লাইকোলাইসিস থেকে আমরা মোট নেট 2 অণু এটিপি উৎপন্ন করি 4 অণু গ্রস উৎপন্ন করি কিন্তু 2 অণু ইনভেস্টমেন্ট পর্যায়ে ইনভেস্ট করতে হয় আর NAD এবং NADH এর ব্যাপারে আমরা এখানে তাকালে দেখি প্রত্যেক ফসফোগ্লিসারেলডিহাইড বা গ্লিসারেলডিহাইড 3 ফসফেট বা পিগ্যাল যেটাই বলেন না কেন এই পর্যায়ে এখানে আমরা দেখতে পাই আমরা NAD+ থেকে NADH পাই এটা একবার করে ঘটে প্রত্যেকটা যৌগের জন্য এখানে এরকম 2টা যৌগ আছে তাহলে গ্লুকোজ থেকে এখানে 2 অণু NADH পাই 2 অণু NADH উৎপন্ন হয় পরবর্তীতে এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ব্যবহৃত হয় যেখানে এরা প্রত্যেকে 3 অণু করে এটিপি উৎপন্ন করে সবশেষে যখন সব কিছু মিটে গেল বাকি থাকে পাইরুভেট এর ছবিটা বেশ সুন্দর এবং বড় আমরা এখানে দেখতে পাচ্ছি পাইরুভেটটা দেখতে কেমন হয় যেমনটা বলেছিলাম আমরা অক্সিজেন বন্ধনগুলো বা অন্য সব কিছু দেখতে পাচ্ছি কিন্তু মূল ব্যাপারটা হলো এটার 3 কার্বন বিশিষ্ট গঠন আছে 3 কার্বনের চেন তো সবশেষে যেটা দাঁড়ায় তা হলো গ্লুকোজ 2 ভাগে ভাগ হয় জারিত হয় আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোজেন সরে যায় আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আছে 3টা হাইড্রোজেন আমরা গ্লুকোজে 12টা হাইড্রোজেন দিয়ে শুরু করেছিলাম এখানে কার্বন অক্সিজেনের সাথে আরও শক্তিশালী বন্ধন গঠন করেছে এখানে এর ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেয় কার্বন এই প্রক্রিয়ায় জারিত হয় আর এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় 2 অণু নেট এটিপি আর 2 অণু NADH যা পরবর্তীতে এটিপি উৎপন্ন করতে ব্যবহৃত হয় আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে